স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। নওগাঁয় দিনের বেলায় কারফিউ শিথিল থাকলেও প্রতিদিন সন্ধ্যার পর থেকে জারিকৃত কারফিউ মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়নে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন। এছাড়াও দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় ও দূরপাল্লার সকল রুটে যানবাহন চলাচল স্বাভাবিক না হওয়ায় দিনের বেলায় শুধুমাত্র অভ্যন্তরীণ মানুষরা জরুরি প্রয়োজনের তাগিদে বাহিরে বের হচ্ছে। দেশের এমন দীর্ঘ অচল অবস্থায় অনেকটাই নাজেহাল হয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর শ্রমজীবীরা। ফলে অটো, ভ্যান, সিএনজি, ভ্যান চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আয় কমেছে আশঙ্কাজনক হারে। দিনের বেলা নওগাঁতে কারফিউ শিথিল থাকলেও প্রতিদিন সন্ধ্যা ৬টার পর থেকে পরের দিন সকাল পর্যন্ত কিন্তু কারফিউ কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং এই কারফিউ কঠোরভাবে বাস্তবায়ন করার জন্য নওগাঁর মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পাশাপাশি পুলিশ প্রশাসন। এছাড়া আপনার দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার কারণে এবং নওগাঁর সঙ্গে দূরপাল্লার বিভিন্ন রুটের বাস চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূর দূরান্তের মানুষকে নওগাঁ যাওয়া আসা করতে পারছে না এবং কিছুটা সময় সরকারি অফিস আদালত খোলা থাকার কারণে অভ্যন্তরীণ পর্যায়ে লোকজনদের আনাগোনা কিছুটা চোখে পড়ার মতো হলেও প্রতিদিন সন্ধ্যার পর থেকে যেহেতু কঠোরভাবে কারফিউ বাস্তবায়ন করা হচ্ছে, যার কারণে জনগণ কিন্তু অনেকটা শূন্য, যারা নাজেহাল হয়ে পড়েছে। নওগাঁর খেটে খাওয়া দিনমজুর শ্রমজীবী মানুষ যারা রয়েছে, বিশেষ করে অটো ভ্যান চালক, সিএনজি চালক, তাদের অধিকাংশ শ্রমজীবী মানুষরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া আছে, যে ঋণের কিস্তি পরিশোধ করতেও কিন্তু তারা হিমশিম খাচ্ছে, কারণ তাদের দিনের যে আয় ছিল সে আয়টা কমে গেছে। রোডের মধ্যে একটা লোকজন নাই, আমাদের কামাই রোজগার নাই, আয় কমে গেছে। কিস্তি আছে, বাচ্চা কাচ্চা আছে, পরিবার আছে, অনেক কষ্ট হচ্ছে। দিন আনি দিন খাই, একদিন গাড়ি না চালালে আমাদের সংসার অনাহারে চলে। নওগাঁতে কারফিউ বাস্তবায়ন এবং নওগাঁর সার্বিক পরিবেশ পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার জন্য মাঠ পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কাজ করবে। তো নওগাঁ থেকে কারফিউ নিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী ৩ জনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল নারায়ণগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে। সবচেয়ে বেশি সংঘাত সহিংসতা হয় যাত্রাবাড়ি, শনিরাকড়া তথা পুরো ঢাকা নারায়ণগঞ্জ রোডে। এখন সেখানে পরিস্থিতি শান্ত হলেও রয়ে গেছে ক্ষতের চিহ্ন। শনিবার হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ঢাকা ও নারায়ণগঞ্জের 9টি স্থান ও স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রথমে তিনি যাত্রাবাড়ি এলাকা ঘুরে দেখেন, এরপর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, মাতোয়াল, তুষারধারা এলাকা, সাইনবোর্ডের পিবিআই অফিস ঘুরে দেখেন তিনি। পরে নারায়ণগঞ্জে পুড়ে যাওয়া হাসপাতালের ধ্বংসযজ্ঞ দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকে তিনি জানান, সহিংসতা নিয়ে শিক্ষার্থীদের ভুল বোঝানো হয়েছিল। তারা জামাত, বিএনপি এবং জঙ্গি, যারা নাকি স্বাধীনতা চায় নাই, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্যকর করার প্রচেষ্টা নিয়েছিল, তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে। এরা মানুষের শত্রু, এরা জনগণের শত্রু, এরা দেশের শত্রু। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 3 সমন্বয়কের বিষয়েও কথা বলেন তিনি। যে আমি আত্মগোপন করলাম আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছে জানাবেন। সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন। এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। এগুলি জিজ্ঞাসাবাদ করে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে। থ্যাংক ইউ। বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর লুট করা অস্ত্র জঙ্গিরা ব্যবহার করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। দিনের পাশাপাশি রাতেও চলাচল করছে এসব বাস। তবে যাত্রী সংকটের কথা বলছেন বাস সংশ্লিষ্টরা। কারফিউয়ের কারণে গত কয়েকদিন শুধু দিনের বেলায় দূরপাল্লার কিছু বাস চলাচল করেছে। ফলে রাজধানীর সাথে যোগাযোগ কমে যায় সারা দেশের মানুষের।
অন্যান্য দিনের মতো শনিবারও দিনের বেলায় চলাচল করে দূরপাল্লার বাস। অনেকে প্রয়োজনীয় কাজ সারতে ঢাকায় এসেছেন, আবার অনেকে ফিরছেন গন্তব্যে। আজকে আবার যাচ্ছি আগামীকালকে অফিস, তো জানলাম যে নাবিল গাড়ি ছাড়বে, তাই আসলাম এখানে। আটকা পড়ে গেছি, যেতে পারি নাই, এতদিন গাড়ি চলে না, যেতে পারি নাই, কিন্তু আজকে গাড়ি পাচ্ছি, যাচ্ছি আর কি। অনেকদিন ধরে গাড়ি ঘোড়ার দিকে খুব ভয় যে কি দুর্ঘটনা ঘটে নাকি। গত কয়েকদিন সন্ধ্যার পর বাস কাউন্টারগুলো বন্ধ থাকলেও শনিবার দেখা যায় ভিন্ন চিত্র। টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে গেছে বাস, ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে যাত্রীদের মাঝে। আমার মা আসছিল, ঢাকাতে এসে আটকায় পড়ে গেছিল এই গ্যাঞ্জামের মধ্যে, তো নিয়ে যাই রেখে আসলাম। হজে গিয়েছিলাম, হজে এসে আটকে গেছিলাম, আজকে তো গতকাল শুনো গাড়ি চলছে, আজকে তো গাড়ি পেয়ে গেলাম, অসুবিধা আছে। পরের শনিবারই তাদেরকে নিয়ে মুভ করার কথা চুয়াডাঙ্গাতে, যেহেতু আটকে যা হয়েছে সেজন্য আর মুভ করতে পারিনি। তবে বাস সংশ্লিষ্টরা বলছেন অর্ধেকেরও কম যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে বেশিরভাগ বাস। প্যাঞ্জার হলে আমরা গাড়ি, কিন্তু প্যাঞ্জার সীমিত থাকার কারণে কি গাড়ি কম যাচ্ছে। এক একটা গাড়িতে 20 জন 25 জন এইভাবে যাচ্ছে। 5টার পরে আর আমরা ছাড়িনি, ঠিক আছে, 5টা পর্যন্ত শেষ গাড়ি ছিল। এখন যাত্রী মাত্রী খুব ভালো নেই, কম। 2-1 দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে প্রত্যাশা তাদের। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সম্প্রতি দেশ জুড়ে সহিংসতা চালানো হয়েছে। গতকাল ঢাকার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। আর যাতে কেউ এমন ধ্বংসযজ্ঞ চালাতে না পারে সে বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শনিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ওয়ার্ড ও শয্যা ঘুরে আহতদের খোঁজ খবর নেন তিনি। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আহতদের স্বজনরা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন সরকার প্রধান। 2013-14 সালে বিএনপি জামাতের নাশকতার কথা তুলে ধরে তিনি বলেন, একই কায়দায় ফের সহিংসতা চালানো হয়েছে। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এই ধরনের ঘটনা প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চান শেখ হাসিনা। এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই, আর আমি চাই না এইভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। পরে প্রধানমন্ত্রী নাশকতায় ক্ষতিগ্রস্ত বনানীর সেতু ভবন পরিদর্শন করেন। ঘুরে দেখেন তাণ্ডবের শিকার বিভিন্ন কক্ষ। ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাও পরিদর্শন করেন সরকার প্রধান। সবশেষ ভারাক্রান্ত হৃদয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে চালানো সহিংসতার ক্ষতচিহ্ন দেখেন প্রধানমন্ত্রী। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ৭১-এর পরাজিত শক্তির উত্তরসূরিরা দেশে তাণ্ডব চালিয়েছে বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। শনিবার সাভার উপজেলা পশু হাসপাতাল ও প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে ক্ষয়ক্ষতি ও আহত কর্মকর্তা কর্মচারীদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, গত শুক্রবার দুর্বৃত্তরা সাভারের পশু হাসপাতালে ভাঙচুর, সংযোগ ও লুটপাট চালিয়েছে। কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছে। সব মিলিয়ে ৩ থেকে ৩.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নারকীয় তাণ্ডব যারা ঘটিয়েছে তাদের চেহারা, তাদের চরিত্র এটি ৭১ সালকে যেহেতু মনে করিয়ে দেয়, সুতরাং তাদেরই উত্তরসূরিয়েরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশু কিশোর সহ ১২ জন নিহত হয়েছে।
শনিবার দ্রুজ শহরে লেবাননের হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। তবে হিজবুল্লাহ এই দাবি অস্বীকার করেছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার শুরু হওয়া নতুন ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত 170 জন নিহত হয়েছে। এ নিয়ে গাজায় গত 9 মাস ধরে ইসরায়েলের হামলায় 39,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে দৈনিক সমকাল। সমকালের শিরোনাম হয়েছে হাসপাতালে আহতদের পাশে প্রধানমন্ত্রী, দেশের অর্থনীতি পঙ্গু করতেই এ ধ্বংসযজ্ঞ। তার পাশে আছে সন্দেহ হলেই আটক, আন্দোলনের ছবি থাকলেই ধরা। এর সাথে আছে নতুন করে অনিশ্চয়তায় রপ্তানি ও রেমিটেন্স, রপ্তানির আদেশ আসছে না বললেই চলে, কমে যাওয়ার শঙ্কার রেমিটেন্স। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে মূল শিরোনাম হয়েছে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ছুটির দিনেও রাজধানীতে অসহনীয় যানজট। এর সাথে আছে এভাবে মায়ের কোলে কোল খালি হোক আমি চাই না, বলেছেন প্রধানমন্ত্রী, আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন। এবং আছে সহিংসতার আগে ঢাকায় 1 লাখ সিম ঢোকে, বলেছেন পলক। এরপরে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম হয়েছে 11 দিনে গ্রেফতার 9,000, সারা দেশে গ্রেফতার অভিযান, দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনায় মামলা ও গ্রেফতার অভিযান। তার পাশে আছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কমেছে উৎপাদন, বিপণন। এর পাশে আছে অর্থনীতি ধ্বংস করতে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয়, বলেছেন প্রধানমন্ত্রী। এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে প্রধান শিরোনাম হয়েছে নিহতদের বেশিরভাগই শ্রমিক, কোটা আন্দোলনের সহিংসতার একটি সমীক্ষা তারা তুলে ধরেছে। তার নিচে আছে শিবির ছাত্রদের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার পরদিন শিক্ষার্থী হত্যা। এরপরে আছে অর্থনীতি পঙ্গু করে ভিক্ষুকের জাতি করতেই সহিংসতা, বলেছেন প্রধানমন্ত্রী। এরপরে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হয়েছে ব্যবসা বাণিজ্যে ছন্দ ফেরানোর তাগিদ, দরকার 3 নীতি সহায়তা, বিদায় বিনিয়োগ উপদেষ্টা ও 3 মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক আজ। তার পাশে আছে মোবাইল ফোনে ইন্টারনেট বন্ধ, ভোগান্তিতে গ্রাহক, সিদ্ধান্ত নিতে বৈঠক আজ। এরপরে আছে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে প্রধানমন্ত্রী, অর্থনীতিকে ধ্বংস করতে দেশব্যাপী এই তাণ্ডব। এরপরে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তার শিরোনাম হয়েছে আন্তর্জাতিক অর্থনীতিতে আরও চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এর পাশে আছে মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে 9টা থেকে 3টা, ব্যাংক লেনদেন 5 ঘন্টা। এবং শেষে আছে ব্যাংকার দুলাল মাহমুদের মৃত্যু, বাসার পাশে গুলিবিদ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজার। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এর সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।